করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। এর আগে আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী পর্ব থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। শিপটন অ্যাবের পুরনো মঠের দিকে এগোতে এগোতে গ্যাব্রিয়েলকে লক্ষ্য করে মার্থা বলল, তুমি বলছো আমাদের চারপাশে এরকম অনেক স্পিরিট আছে, নিজস্ব আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে? গ্যাব্রিয়েল এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলল, উদ্দেশ্যগত দিক থেকে তারা আলাদা হলেও একটা ব্যাপারে ওরা সবাই এক। তা হলো ওরা সবাই একসময় আমার আপনার মতো জীবিত রক্ত মাংসের মানুষ ছিল। তাদেরও আমাদের মতো দুঃখ, কষ্ট, শখ, শৌখিনতা ছিল। তাদেরও জীবনে প্রেম, ভালোবাসা, বিরহ, বেদনা ছিল। তারা বিভিন্ন পেশায় নিযুক্ত থাকত। কেউ ছিল চাকুরে, কেউ ব্যবসায়ী, আবার কেউ বা ছিল সন্ন্যাসী। বলতে বলতে শিপটন অ্যাবের পাবের দিকে হঠাৎ মোড় নিল গ্যাব্রিয়েল। বিস্মিত হলো মার্থা, জিজ্ঞেস করলো, তুমি পাবে ড্রিঙ্ক করবে বলে এদিকে এসেছিলে? মাথা নাড়ল গ্যাব্রিয়েল। মার্থার দিকে চেয়ে একটু হেসে বলল, এটাই তো আমার সিক্রেট অফ এনার্জি, ম্যাডাম। আর এ প্রসঙ্গে কিছু না বলে মার্থা এবার সরাসরি জিজ্ঞেস করল, তুমি সেই স্পিরিটদের একজনকেও দেখেছো কখনো? মাথা নাড়ল গ্যাব্রিয়েল, বলল, সব সময় দেখতে পাই না। দেখার জন্য মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, তবেই দেখতে পাই। লরেন্সকেই প্রথম দেখেছিলাম। তারপর থেকে এই পর্যন্ত অনেক স্পিরিটকেই দেখেছি আমি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হন্টেড প্লেসে, যারা পার্থিব গণ্ডির ফাঁদে আটকা পড়ে গিয়ে মুক্তির জন্য ব্যাকুল হয়ে কাঁদে। পাবের দরজার দিকে এগোতে এগোতে মার্থা বলল, আচ্ছা, মৃত্যুর পরের জীবনটা কেমন এ সম্বন্ধে একটু আইডিয়া দিতে পারবে? এ ব্যাপারে অহেতুক ব্যাখ্যা করতে যাওয়ার চেয়ে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার এক বন্ধুর সহকর্মী ছিল, নর্দার্ন আয়ারল্যান্ডে থাকতো সে। তার মৃত্যুর পর আমি তার স্পিরিটকে এক প্ল্যানচেটে আবাহন করি। অবিশ্বাস্য ব্যাপার, তাকে আমি এমন অবস্থায় দেখেছিলাম যেন সে এখনো রক্ত মাংস দিয়ে গড়া একটা মানুষ। এমনই স্পষ্ট আর নিটোল শরীর ধারণ করে এসেছিল সে। আমি তাকে দেখে যতখানি না অবাক হয়েছিলাম, সেরকমই অবাক সে আমায় দেখে হয়েছিল। তার সাথে কথাবার্তা বলে বুঝেছিলাম সে নাকি তখনও জানেই না যে তার মৃত্যু হয়েছে। আমি তো অবাক। আমার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যে তাকে আমি বোঝাতে পারি যে সে মারা গেছে এবং এখন তার এই দুনিয়ার গণ্ডির মধ্যে থাকা উচিত নয়। তার মুক্তির জন্য আমি কোনো হেল্প না করতে পারলেও বুঝেছিলাম যে মৃত্যুর পর মৃত ব্যক্তি স্পিরিটের এটা বুঝতেই অনেকটা সময় কেটে যায় যে সে আদৌ বেঁচে আছে না মারা গেছে। যতক্ষণ না সে এটা না বুঝতে পারে ততক্ষণ তার মুক্তির জন্য কোনো চেষ্টা সফল হতে পারে না। মৃত্যুর পরও মৃত মানুষের স্পিরিটের একই রকম আসক্তি, ভালোবাসা, ক্রোধ, ঘৃণা থাকতে পারে। জীবিতকালে যে বস্তুর প্রতি সে বেশি আসক্ত ছিল বা যে মানুষটিকে ভালোবাসতো বা ঘৃণা করত, মৃত্যুর পরেও সেই বস্তু বা মানুষটির প্রতি স্পিরিটের সেই একই রকম আবেগ থাকবে। আমি আত্মা আর অতীন্দ্রিয় জগতের ওপর লেখা বিভিন্ন দেশের বিভিন্ন লেখকের অনেক বই পড়েছি, রীতিমতো গবেষণাও করেছি। স্পিরিচুয়ালিস্ট চার্চে গিয়ে নিয়মিত প্ল্যানচেটও করেছি।
এইসব প্র্যাকটিস করার জন্যই আমি গত বছর মিলিটারির চাকরি ছেড়ে এখন মন প্রাণ দিয়ে আধ্যাত্মিক আর অতীন্দ্রিয় গবেষণা শুরু করেছি। পাবের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মার্থা এবং গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল ফের বলতে লাগলো, একবার ভাবুন তো ম্যাডাম, যখন একটা যুদ্ধ বাধে তখন এক দেশের সৈনিক তার প্রতিপক্ষ শত্রু দেশের সৈনিকদের ধ্বংস করতে সব রকম পন্থা অবলম্বন করে। সেটা তাদের পার্থিব জীবন। কিন্তু মৃত্যু হলে যখন তারা অতীন্দ্রিয় জগতে প্রবেশ করে তখন যাবতীয় ভেদাভেদ ঘুচে যায় তাদের মধ্যে। কে শত্রু কে মিত্র তখন সবাই এক। সেই জগতের নেই কোনো জাগতিক সীমারেখা, না ধর্মের দিক দিয়ে, না জাতিগত দিক দিয়ে, আর নাই বর্ণ বা শ্রেণীর দিক দিয়ে। সেখানে কেউ ধনী বা গরিব নয়, কেউ মূর্খ বা কেউ পণ্ডিত নয়, কেউ উঁচু জাত বা নিচু শ্রেণীর মানুষ নয়, কেউ স্বদেশী বা বিদেশী নয়। সেখানে তারা সবাই অনন্ত, অনন্ত পথের যাত্রী। অথচ দেখুন, বেঁচে থাকতে সামান্য এক ভূখণ্ডের বা জলের সীমানা নিয়ে একে অপরের বিরুদ্ধে কতই না গোলাগুলি, কত কাদা ছোড়াছুড়ি। কিন্তু জীবনের শেষে সবাই আবার এক। কি বিচিত্র এই দুনিয়া! এক টানা আবেগ ভরে কথাগুলো বলে গেল গ্যাব্রিয়েল। অত্যগ্র মনোযোগ দিয়ে গ্যাব্রিয়েলের কথাগুলো শুনছিল মার্থা। যত শুনছে তত অবাক হচ্ছে সে। মহাবিশ্বের একটা অজানা দিকের পর্দা ক্রমশ একটু একটু করে তার চোখের সামনে থেকে উঠে যাচ্ছে। পাবে ঘন্টাখানেক বসে কিছুক্ষণ গলা ভিজিয়ে তারা আবার ফিরে এলো হথর্ন কটেজে। পিটারসন তখন বাইরের দিকে দেওয়ালের গায়ে ট্রান্সফরমার বসাচ্ছে। ওর থেকে একটু দূরে বসে রুবি তখনও এক মনে নিজের হাতের প্লেনটাকে নিয়ে খেলতে ব্যস্ত। মার্থা লক্ষ্য করল রুবির ন্যাপি আবার ভিজে গিয়েছে। ওহ গড, মেয়েটা আবার পটি করে ফেলেছে, এখনই ন্যাপি পাল্টাতে হবে। ওদের আসতে দেখে পিটারসন দুজনকেই স্বাগত জানিয়ে বললেন, এই যে ফিরলে এতক্ষণে তোমরা। আমি তো ভাবলাম বোধহয় পাবে ড্রিঙ্ক সেরে খুব ঘুরছো সমুদ্রের ধারে, সমুদ্রের হাওয়া খাচ্ছ। সমুদ্রের ধারে ঠিক যায়নি, তবে আমরা অনেক গল্প করেছি, খুব আড্ডা মেরেছি। সর্বনাশ, শুধু গল্প গুজব করেছো? এর বাইরে আর যাওনি তো? পিটারসনের ইয়ার্কিতে হেসে উঠল গ্যাব্রিয়েল। একটুও না চটে মার্থা বলল, প্রায় সেরকম বলতে পারো, তবে অনেক নতুন নতুন জিনিস জানতে পেরেছি তোমার বন্ধুর কাছ থেকে। তোমার বন্ধুটি আগে আর্মিতে চাকরি করতেন। এই ব্যাপারটা জানতে পেরে বেশ অবাক লেগেছে। এমনকি পাবে বসে ইনি তার চাকরি জীবনের অনেক ফটোও দেখালেন আমায়। রিয়েলি অ্যামেজিং। তারপরেই কথার মোড় ঘুরিয়ে মার্থা বলল, আচ্ছা আমি একটু 2 মিনিটের জন্য রুবিকে নিয়ে ওপরে যাচ্ছি, ওর ন্যাপি পাল্টাতে হবে। পিটারসন আর গ্যাব্রিয়েল এক বাক্যে সম্মতি দিতে মার্থা রুবিকে নিয়ে হাঁটা লাগালো দোতলায় ওর ঘরের দিকে। অনুভব করলো ওর একা একা ওপরতলায় আসতে কোনো ভয় ডর লাগছে না এখন, কারণ সে এখন এই বাড়িতে সম্পূর্ণ একা নয়। রুবির ঘরের জানলাটা খোলা থাকায় বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা। বেশ ভালোই লাগলো মার্থার। ওর ভিজে ন্যাপিটা খুলে নিয়ে নতুন পরিষ্কার একটা ন্যাপি পরিয়ে দিল। রুবিকে নিয়ে বেরোবার আগে মার্থার হঠাৎ মনে পড়ল, ঘণ্টাখানেক আগে গ্যাব্রিয়েলকে এই ঘরে খাটের ওপর ঝুঁকে কিছু একটা করতে দেখেছিল সে। বিছানার তলায় কি যেন রাখলো মনে হলো। একবার দেখা দরকার। রুবির বিছানার তলায় ও কি রেখেছে সেটা একবার দেখতে হয়। তোষক উঠিয়ে দেখতে যেতেই যে জিনিসটা ওর হাতে উঠে এলো তা দেখে মনে মনে খুশি না হয় পারল না মার্থা। খাঁটি রূপোর তৈরি একটা জপমালা। এরকম জিনিস রোমান ক্যাথলিক চার্চে অলৌকিক শক্তির হাত থেকে
রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয় বলে জানে মার্থা। জানলা দিয়ে আসা রোদ্দুরের আলোয় ছিকিয়ে উঠতে লাগলো রৌপ্য নির্মিত জপমালাটি। থ্যাংক ইউ গ্যাব্রিয়েল, মনে মনে খুশি হয়ে বলে উঠল মার্থা। যাক, লোকটা একটা কাজের কাজ করেছে। রুবিকে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য ওর বিছানার তোশকের তলায় রূপোর এই জপমালা রেখে গিয়েছে। এই জিনিস যার সাথে থাকবে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। পবিত্র জিনিসটাকে আবার তোশকের তলায় যত্ন করে রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো মার্থা। ওর মনে একটা আত্মবিশ্বাস ফিরে এলো। ওর মনে হতে লাগলো আগামীকাল সে অবশ্যই একটা সুন্দর সকাল দেখতে পাবে। সে বেঁচে থাকবে তার রুবিও। কারোর বিপদের সম্ভাবনা নেই আজ রাতে। সবকিছু ঠিক হয়ে যাবে, সত্যি সত্যি সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না তার জীবনে। খুশি মনে রুবির গালে ছোট্ট একটা চুমু খেয়ে তাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো মার্থা। সিঁড়ি বেয়ে একতলায় নেমে এসে যোগ দিল পিটারসন আর গ্যাব্রিয়েলের সাথে। 1956 সালের 1 ফেব্রুয়ারি শিপটন অ্যাবে ইউনিফর্ম থেকে লিল ফ্লিন চিঠি লিখেছে তার এক সময়ের বান্ধবী ক্যারোলিনকে। ডিয়ার ক্যারোলিন, চিঠির প্রথমেই আমি প্রার্থনা করি ঈশ্বর তোমাকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন প্রদান করুন। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি ঈশ্বর বা সেন্টের আশীর্বাদ কি সকলের উপর সমানভাবে পড়ে? কিছুদিন আগে মিসেস কলিন্স আমাকে হোলি সেন্টের জীবনী আর বাণীর উপর লেখা একটা বই উপহার দিয়েছিলেন। তার এক ক্যাথলিক কাজিন গত বছর সেই বইটা তাকে গিফট দিয়েছিলেন। কিন্তু মিসেস কলিন্স একজন গোঁড়া প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী। তিনি বইটা পড়তেই চান। পরে আমাদের সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি ভেবেছেন যে এই বইটা আমাদের পড়ার জন্য উপযুক্ত হতে পারে। তাই তিনি শেষে বইটা আমাদের গিফট হিসেবে দিয়েছেন। এরকম একটা বই পেয়ে আমি যে কি আনন্দিত হয়েছি বলে বোঝাতে পারবো না ক্যারোলিন। কিন্তু আমি তোমাকে কি করে বলি যে এই শিপটন অ্যাবেতে আসার পর 3 বছর কেটে গেল, তবু বছরের একটা দিনও আমি চার্চে যেতে পারিনি। আমার মনে হচ্ছে দীর্ঘদিন চার্চের সঙ্গে আমার সংস্রব না থাকার ফলে আমি এখন আর রোমান ক্যাথলিক চার্চের সদস্য নই। আর কেন জানি না মনে হচ্ছে স্বয়ং ঈশ্বরও আমার উপর অসন্তুষ্ট, কারণ অনেক প্রার্থনা সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আমার জীবনে আসেনি। গত বছরটা শুধুই আমার দুঃখ আর কষ্টের মধ্যে দিয়েই কেটেছে ক্যারোলিন। খুশির দিন একটাও ছিল না। মনে পড়ছে গত বসন্তে বাবার কাছ থেকে একটা চিঠি শেষমেশ আমি পেয়েছিলাম। আমি ভাবলাম এইবার আমাদের বাড়ি ফেরানোর সব বন্দোবস্ত করে ফেলে বাবা আমাদের এই চিঠি দিয়েছে। কিন্তু একদা আমি যে বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব ছিলাম, তখন সেই আমি ভীত হয়ে পড়লাম এই ভেবে যে নিশ্চয়ই এবার হেনরিকে নিতে আসবার জন্য বাবা কোনো লোক পাঠাচ্ছে। হেনরিকে ছাড়া আমি জীবন কাটানোর কথা ভাবতেও পারি না। ওকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে এমনটা মনে আসলো আমি ভয়ে কেঁপে উঠি। ও এখন আমার হৃদয়ের একটা অংশ। সেই হেনরিকে নিতে আসার জন্য বাবা কোনো পরিবার ঠিক করে ফেলেছে এমন একটা সম্ভাবনা আজ করে আমার ভয় করতে লাগলো। আমি খুব ভয়ে ভয়ে এনভেলপটা খুলে চিঠিটা পড়তে শুরু করলাম। কিন্তু দেখলাম চিঠিতে এরকম কোনো কথাই লেখা নেই, কিন্তু লেখা আছে শুধু তার ভাগ্য বিপর্যয় এবং চরম আর্থিক দুরবস্থার কথা। তিনি লিখেছেন তার ব্যবসা সম্পূর্ণ মার খেয়েছে, দেনার দায় মাথার চুল পর্যন্ত ডুবে আছে। যে বিশাল বাড়িটায় আমরা দুই বোন বড় হয়েছি সেই বাড়িটা বাবা ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন সেই দেনা মেটাতে। বাবা চিঠিতে জানিয়েছেন তিনি এখন কপরদর্শন, এক কানাকড়িও নেই এখন তার কাছে। আমাদেরও বাড়ি ফেরার কোনো সুযোগ নেই,
কারণ লন্ডনে আর এখন আমাদের কোনো বাসস্থান নেই। মাথার ওপর এক চিলতে খড়ের ছাদ নেই এখন। গিয়ে থাকবোই বা কোথায়? বাবা জানিয়েছেন তিনি এখন আমার মামার বাড়িতে গিয়ে থাকবেন। আমার দিদিমা মারা যাবার পর মামা থমাস আঙ্কেল থাকেন এখন আমার মামার বাড়িতে। বাবা তার সাথেই এখন থাকবেন। চিঠিটা পড়েই প্রথম আমার মনে হলো মা মারা গিয়ে ভালোই হয়েছে, শান্তি পেয়েছেন তিনি। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। বাবার ভাগ্য বিপর্যয় তাকে দেখে যেতে হয়। চিঠিতে আমার একটাই সান্ত্বনা যে বাবা চিঠিতে কোথাও হেনরির নাম উল্লেখ করে। এর অর্থ বাবা হেনরির অ্যাডপশনের জন্য কোনো ব্যবস্থাই করেন। হেনরি তাহলে থেকে গেল আমাদের কাছে। হাজার কষ্টের মাঝে এতেই সান্ত্বনা পেলাম। বাবা চিঠিটা ম্যারিয়ানো পড়ল। সে রেগে গেল ঠিকই, কিন্তু এই প্রথমবার সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ক্রুদ্ধ হলে সাধারণত সে যা প্রতিক্রিয়া দেখায়, যেমন কাগজ কুটি কুটি করে ছিঁড়ে ফেলা, হাতের সামনে কিছু থাকলে পটকে ভেঙে ফেলা, এরকম আরো কত রকম কাণ্ড করে ফেলে। কিন্তু এবার তাকে কিরকম যেন অন্যরকম লাগলো। সে কোনো কথা না বলে চুপচাপ সিঁড়ি দিয়ে উঠে লম্বা প্যাসেজটা ধরে লম্বা লম্বা পায়ে হেঁটে চলে গেল দোতলার ঘরে। আমার ভয় হতে লাগলো চিঠিটা ম্যারিয়ানকে খুব আঘাত করেছে সন্দেহ। আমরা কোনোদিন আমাদের ছেলেবেলার বাড়িতে ফিরে যেতে পারবো না। আমাদের জীবনের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। এখন আমরা যেন আরো অনাথ হয়ে পড়লাম। এমনকি হয়তো আমরা কোনো ভদ্র পরিবারে বউ হবার যোগ্যতাটুকুও হারিয়ে ফেলব। জানি না রবার্টের সঙ্গে আমার সম্পর্কটা চার্লস আঙ্কেল মেনে নেবেন কিনা, কিন্তু আমার যদি বিয়ে নাও হয় তবু আমার একটাই আশা থাকবে, হেনরি। কারো স্ত্রী না হতে পারে, কিন্তু হেনরির মা হিসেবে তো আমি থাকবো। এটাই আমার সান্ত্বনা। ম্যারিয়ান ইতিমধ্যে আমার আর রবার্টের ব্যাপারে সব খোঁজ নিয়ে ফেলেছে। একদিন গোপনে ও আমার পিছু নিয়েছিল। দেখে ফেলেছিল আমরা কোথায় যাই, কি করি। সেই দিন থেকেই আমি খুব ভয় ভয়ে থাকি। যখনই কোথাও যাই মিসেস কলিন্সের কাছে হেনরিকে রেখে যাই, ভুলেও ম্যারিয়ানের কাছে রেখে যাই না। কারণ আমি জানি আমার অনুপস্থিতিতে ম্যারিয়ান হেনরির চরম ক্ষতি করে ফেলতে পারে। আমার আর রবার্টের সম্পর্কটা জেনে ফেলার পর থেকে ও প্রায়ই আমাকে ব্ল্যাকমেল করতে থাকে যে সে চার্লস আঙ্কেলকে গিয়ে আমাদের ব্যাপারে সব বলে দেবে। তাকে রবার্টের নামে নালিশ করবে যে তার ছেলে একটা অযোগ্য মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়। আমাকে যাচ্ছে তাই অপমান করে ম্যারিয়ান। এমনকি একদিন আমার গালের সপাটে একটা চড়ও মেরে বলে আমি নাকি একটা বেয়াদব। হেনরিকে দেখাশোনার বদলে আমি ফুর্তি করে বেড়াই। বাবার জন্য নাকি আমার মনে কোনো কষ্ট নেই, আমি শুধু নিজের সুখে মস্ত। এরকম অনেক কিছু বলে যা তা অপদস্থ করে আমায়। এর কিছুদিন পরেই ঠিক যা ভয় করেছিলাম তাই হলো। একদিন রবার্টের কাছ থেকে একটা মেসেজ পেলাম যে সে আর আমার সঙ্গে দেখা করতে পারবে না। তার আর আমার সম্পর্কটা বাড়িতে জানাজানি হয়ে গিয়েছে এবং চার্লস আঙ্কেল রবার্টের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই মেনে নিতে পারে। তিনি কড়াভাবে রবার্টকে নিষেধ করে দিয়েছে আমার সঙ্গে সে যেন আর মেলামেশা না করে। রবার্টকে এই বছরের শরতেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং যতদিন এখানে থাকবে চার্লস আঙ্কেলের ইচ্ছা ব্যতীত সে কোথাও বেরোতে পারবে না। উফ ক্যারোলিন, তুমি ভাবতে পারবে না কি বিপর্যয় নেমে এসেছিল আমার জীবনে। ওই মেসেজটা পেয়ে মনে হচ্ছিল আমার হৃদয়টাকে কেউ যেন উপরে বাইরে নিয়ে এসে ফেলবে। আমি সেদিন খুব কেঁদেছিলাম, এত কেঁদেছিলাম যে বোধহয় আমার চোখের সব জল ফুরিয়ে গিয়েছিল ওই দিন। একবার ভাবতে পারছো আমার জীবন? বাবা এখন সম্পূর্ণ কপটদর্শন, বলতে গেলে কোনো আর যোগাযোগই রাখেন না।
অন্যের বাড়িতে বাস করছি সম্পূর্ণ অন্যের দয়ায়। সে যদি মাথার উপর থেকে ছাদ কেড়ে নেয়, আমাদের ঠাঁই হবে পথের গাছতলায়। বন চরম শৃঙ্খল। আমার জীবন এখন সম্পূর্ণ উদ্দেশ্যহীন। অকুল পাথারে কম্পাসবিহীন জাহাজের মতো টালমাটাল করছে, সঙ্গে এক পিতৃপরিচয়হীন শিশু। আমার অবস্থাটা একবার ফিল করতে পারছো ক্যারোলিন? আমার ইচ্ছে করলে আমি সুইসাইড করি, কিন্তু পারলাম না। স্রেফ হেনরির কথা ভেবে আমি আর সুইসাইড করতে পারলাম না। আমার মনে হলো আমাদের সঙ্গে আর কোনোদিন যোগাযোগ রাখবেন না আমার বাবা। এটাই বাবার শেষ চিঠি। যে সন্তান তার মুখে তার পরিবারের মুখে চুনকালি মাখিয়েছে, তাদের আর তিনি ঘরে নেবেন না, এমনকি আমাকেও না। আমাদের অকুল পাথারে ফেলে দিয়ে তিনি এখন অন্য আশ্রয় খুঁজে নিয়েছে। আর আমাদের কাছে এই একদা সম্পূর্ণ অচেনা জায়গাটা জেলখানার মতো লাগতে লাগলো। এখন আর আমাদের সঙ্গে কেউ নেই, একমাত্র মিসেস কলিন্স ছাড়া। গ্রামটা দেখতে স্বর্গের মতো সুন্দর হলেও আমাদের কাছে যেন নির্বাসন দ্বীপ। আমরা যেন দ্বীপান্তরে রয়েছি। আমাদের খোঁজ আর কেউ কোনোদিন পাবে না। আমাদের এখন আর কোথাও যাবার রাস্তা নেই। সব দিক থেকে সব পথ বন্ধ। রবার্টকে ছাড়া আমার দিন চলবে কি করে, তাই ভেবেই কুল পেতাম না। ওর সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করা ছাড়া আমার আর কিছু করণীয় ছিল না। ওর সেই মিষ্টি মিষ্টি প্রেমের কথা, সেই গভীর আলিঙ্গন, সেই চুম্বন এখনো আমার মনে আছে। কত রাত নির্ঘুম কেটেছে, চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলেছি, সারা রাত প্রায় ঘুমই হতো না। একদিন আমি অনুভব করলাম আমার শরীর ক্রমশ ভেঙে পড়ছে। আমি স্থির করলাম আর নয়, আর রবার্টের কথা ভাববো না। ওকে আর ভেবে কোনো লাভ হবে না, শুধু নিজেকেই কষ্ট দেওয়া হবে। তার চেয়ে ওকে ভুলে থাকাই ভালো। সে আর কোনোদিন আমার কাছে ফিরে আসতে পারবে না। সে এখন অক্সফোর্ডে চলে গিয়েছে, পড়াশোনা, নতুন বন্ধু বান্ধব নিয়ে মেতে আছে। আমি এখন দৈনন্দিন যাবতীয় সাংসারিক কাজ আর হেনরির দেখাশোনা এতেই ব্যস্ত রাখি নিজেকে। তাতেই অনেকটা ভুলে থাকা যায়। কিন্তু ম্যারিয়ানের উচ্ছৃঙ্খলতা এখনো সমান তালে চলেছে। আমি তোমায় আগের চিঠিতে লিখেছিলাম রবার্টের বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে ফ্রেডি নামের একটি মেয়ের সাথে। সেই মেয়েটির আবার একটি ভাই আছে, অ্যালবার্ট নাম, সংক্ষিপ্ত নাম এলভি। সেই এলভির সাথে এখন ম্যারিয়ানের ফষ্টি নষ্টি চলছে। সেবার নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টিতে গিয়ে ম্যারিয়ান ওকে পটিয়েছি। ওই এলভি নামের ছেলেটা লক্ষ্য করেছি রোজ আমাদের কটেজের কাছে আসে অনেক রাতে। ম্যারিয়ান বেরিয়ে যায় বাইরে তার সাথে দেখা করতে। তারপর দুজনে অনেকক্ষণ পর্যন্ত সময় কাটায় বাইরে। কি করে না করে বুঝতে পারি না। মাঝে মাঝে মোটরে চড়ে আরো দূরে চলে যায়, ফেরে সেই পরদিন সকালে। চার্লস আঙ্কেলের মতো শুনেছি এলভিও খুব ধনী পরিবারের ছেলে। এদিকে হেনরির ওপর এখনো একই রকম ভাবে অত্যাচার করতেই থাকে ম্যারিয়ান। এক একদিন নিজের জুতো খুলে ওকে এমন এলোপাথারি মারে যে পরদিন ভালো করে ও হাঁটা চলাই করতে পারে না। হেনরিকে এখন একেবারেই সহ্য করতে পারে না ম্যারিয়ান। আমি বুঝতে পারি কেন এমনটা করে সে। আসলে ম্যারিয়ান চাইছে আগামী কয়েক মাসের মধ্যেই এলভির সাথে বিয়েটা সেরে ফেলতে। তাদের বিয়ের মাঝে এখন প্রধান বাধা হেনরি। তাই ওদের মাঝখান থেকে হেনরি সরে যাক, এটাই এখন মনে প্রাণে চায় ম্যারিয়ান। কিন্তু আমি জানি এলভি অবশ্যই জানে না যে ম্যারিয়ানের একটা ছেলে আছে। ম্যারিয়ান অবিবাহিতা হওয়া সত্ত্বেও তার সন্তান আছে জানলে সে নিশ্চয়ই ম্যারিয়ানের সাথে সম্পর্ক করার কথা ভাবতেও পারত না। কিন্তু আশ্চর্য চতুর ম্যারিয়ান, সে যে কোনো ভাবে হোক চার্লস আঙ্কেলকেও ম্যানেজ করে নিয়েছে যাতে তিনি ম্যারিয়ানের সিক্রেটটাকে সিক্রেটই রেখে দেন। কারণ ম্যারিয়ান আর এলভির মধ্যে সম্পর্কের কথা জানা সত্ত্বেও চার্লস আঙ্কেল ম্যারিয়ানের ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য করেননি এলভির কাছে। এক এক সময় আমি ভাবি
ম্যারিয়ান কিভাবে চার্লস আঙ্কেলকে ম্যানেজ করল, যে চার্লস আঙ্কেল তার ব্যাপারে একেবারে স্পিকটি নট। খুব আশ্চর্য লাগতে লাগলো আমার এই কথা ভেবে। আজকাল দেখি খুব নামি দামি পার্টিতে যায় ম্যারিয়ান, এমনকি ব্রিকফোর্ডে বড় নাচের অনুষ্ঠান হলে সেখানেও যায় যোগ দিতে। এলবি আবার ওকে একটা ছোটর উপর দেখতে সোনার আংটি উপহার দিয়েছে, যার উপর জলজলে একটা লাল রুবি বসা। সেটা একদিন আমায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে অহংকার করে দেখাচ্ছিল ম্যারিয়ান। ইচ্ছে করে করে নিয়ে নিয়ে তার আর এলবির মধ্যে প্রেমের সম্পর্কের কথা রসিয়ে রসিয়ে বলছিল। আমি জানি ও এতে একরকম উৎকট আনন্দ পায়, কারণ ও জানে রবার্টের সঙ্গে বিচ্ছেদের পর আমি কতটা ভেঙে পড়েছি। তাই ইচ্ছে করেই ও আমার সামনে আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখায় আর নিজের প্রেমের ব্যাপারে রসিয়ে রসিয়ে বলে। কিন্তু এত কিছুর পরও বাড়িতে আমাদের উপর অত্যাচার বন্ধ হয়নি। এখনো আমার আর হেনরির ওপর ও একইভাবে উৎপীড়ন করে যায়। এই হেন মেয়ে যে কাউকে ভালোবাসতে পারে তা ভাবলেও হাসি পায়। এত কুটিল মনের মানুষ কি করে কাউকে ভালোবাসে, আর যে পুরুষের প্রেমে পড়েছে তাকে আমি বলবো সে মানুষই চিনতে শেখে। নাই বা জানলো ম্যারিয়ানের সিক্রেট, কিন্তু ওর চেহারা কি এখন কোনো পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আছে? কি কুৎসিত হয়ে গেছে ম্যারিয়ানের চেহারাটা। বিশ্রী, মোটাসোটা, ফ্যাকাশে চামড়া, মাথায় বালি রঙা চুল, বিশাল বিশাল একটা হাতের থাবা, যেন কোনো রাক্ষসী। অবশ্যই রাক্ষসী বটে, নইলে কোনো মানুষই মা নিজের সন্তানের উপর অমন অত্যাচার করতে পারে? সেখানে এলবি একটা হাজার মোটের ওপর সুদর্শন ছেলে, তাও কেমব্রিজ থেকে পাশ করা। সে কি করে এমন একটা কুৎসিত চেহারার মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারল? আমার ভাবতেও অবাক লাগছে। এলবিকে ও আমাদের ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছে সে আর আমি সম্পূর্ণ অনাথ দুটি মেয়ে। চার্লস আঙ্কেল দয়া করে আশ্রয় দিয়েছেন আমাদের। জানি না এটা চার্লস আঙ্কেলের কানে গেলে তিনি কি প্রতিক্রিয়া দেবেন, কিন্তু তবু ম্যারিয়ানের কেউ বালও বাঁকা করতে পারল না এখন। এদিকে বাড়িতে আমাদের অবস্থা শোচনীয়। যতক্ষণ ম্যারিয়ান বাড়িতে থাকে হেনরি ভয়ে কথাই বলতে পারে না। মায়ের দৃষ্টির হাত থেকে বাঁচতে আমার স্কার্টের পেছনে লুকিয়ে থাকে। ওকে চোখের সামনে দেখলেই ভয়ঙ্কর হয়ে ওঠে ম্যারিয়ান। সরাসরি হুমকি দিয়ে আমাকে বলে ওর অস্তিত্বের কথা যদি কোনোভাবে এলবির কানে যায় তো সেই দিনই হবে হেনরির শেষ দিন। ওর কথাগুলো শুনি আর ভয় আমার মন শুকিয়ে যায়। সম্ভাব্য বিপদের আশঙ্কা। সারাদিন ওই একরত্তি ছেলেটাকে বড় বড় আগুন ঝরা চোখে হুমকি দেয় ম্যারিয়ান, যে এলবি কোনো সময় বাড়িতে এলে সে যেন ভুলেও তার সামনে না যায়। গেলে সে তাকে মেরেই ফেলবে ওই দিন। ছোট্ট হেনরি এখন সবকিছু বুঝতে শিখেছে, তাই মায়ের কথাগুলো ভয়ে ভয়ে শুনে আর চুপচাপ থাকে। ম্যারিয়ান আমায় এও শুনিয়ে রেখেছে বিয়ের পর সে কিছুতেই হেনরিকে নিয়ে যাবে না সাথে, তাকে ইরি ফার্মেই রেখে যাবে আমার সাথে। কথাটা শুনে আমার অবশ্য দুঃখ জাগে, ভালোই লাগে, কারণ আমি তো চাই হেনরি আমার সাথেই থাকুক, আমি ওকে ঠিক আগলে রাখব। অপরদিকে আবার এটাই আমার কাছে কারাবাসের সমান, কারণ একটা অবিবাহিতা মেয়ের সাথে একটা শিশুকে দেখলে সমাজ কি বলবে? আমি জীবনে কারো স্ত্রী হতে পারবো না, আমি বুঝতে পারছি, কারণ শিশু সমেত একটা মেয়েকে কে বিয়ে করতে চাইবে? কে বিশ্বাস করবে যে ও আসলে আমার নিজের বাচ্চা না, আমারই বোনের লজ্জাজনক কর্মকাণ্ডের ফল? হেনরি এখন আরো বড় হয়েছে, সামনের বছর থেকে ওকে স্কুলে পড়াবো ভাবছি, কিন্তু আমি এখন থেকে চিন্তায় আচ্ছন্ন হয়ে আছি। কি করা উচিত হবে আমার? আমার কি ওকে স্কুলে দেওয়া উচিত হবে, নাকি নিজেই বাড়িতে বসিয়ে ওকে পড়াবো? মিসেস কলিন্স আমায় একটা পরামর্শ অবশ্য দিয়েছে। তিনি বলেছেন আগামী বছর আমার ইউনিফর্ম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত, যেখানে কেউ আমায় চেনে না।
সেই রকম নতুন অচেনা জায়গায় গিয়ে আমি হাতের আঙুলে একটা ওয়েডিং রিং সবসময় পরে থাকতাম, আর লোককে বলে বেড়াবো যে আমি একজন বিধবা আর হেনরি আমারই ছেলে। বুঝতে পারছি আমার ভবিষ্যৎ খুবই খারাপ, খুব সংকটের মধ্য দিয়ে চলতে হচ্ছে আমাকে। বাবা আর আমাদের কোনোদিন এক কানা করিও পাঠান। আমি তাই সেলাইয়ের কয়েকটা কাজ নিয়ে রোজগার শুরু করেছি। তাতে যা পয়সা পাই তাতে কোনো রকমে নিজের আর হেনরির প্রয়োজনটুকু মিটিয়ে নিই। ঘুণাক্ষরেও সেই কষ্টার্জিত পয়সাটুকুর কথা ম্যারিয়ানকে জানতে দেওয়া চলবে না। জানলে সে সব টাকা পয়সাটুকু নিজের ফুর্তিতে উড়িয়ে দিতে বিন্দু মাত্র কসুর করবে না। আমি যতটুকু চিনেছি ওকে, কিন্তু ওর একটা ক্রেডিট আছে যে ও চার্লস আঙ্কেলকে যেভাবেই হোক ম্যানেজ করে আমাদের মাথার উপর ছাদটুকু বজায় রাখতে সাহায্য করেছে। নইলে রবার্টের সঙ্গে আমার সম্পর্কের কথা আঙ্কেলের কানে চলে যাবার পর আমি একেবারে শিওর ছিলাম যে আমাদের এবার রাস্তায় দাঁড়ানো ছাড়া আর গত্যন্তর নেই। কিন্তু আশ্চর্য দক্ষতায় বা জানি না কোনো অলৌকিক ব্যাপার আছে কিনা, ম্যারিয়ান চার্লস আঙ্কেলকে বশীভূত করে রেখেছে। কিন্তু এখন ম্যারিয়ান সত্যি সত্যি বিয়ে হয়ে চলে গেলে আমায় হয়তো সত্যি সত্যি এবারে ছেড়ে যেতে হবে। সেলাই করে যতটুকু আয় করি তাতে কোথাও ভালো বাড়িতে মাথা গোঁজার জায়গা পাবো এমন সম্ভাবনা নেই। দৈনন্দিন চাহিদা মেটাতেই সেই পয়সাটুকু বেরিয়ে যাবে। কাজেই বুঝতে পারছো আমার সামনে এখন এক গভীর সংকট, চরম অনিশ্চয়তা। আজ এই পর্যন্ত। ভালো থেকো। ঈশ্বর তোমার সাথে থাকুন। লিলি। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।